আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম লেনদেনের বেসিক ধারণাগুলা। লেনদেন কি, হিসাব সমীকরণ কি, চালান, ক্যাশ মেমো, কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব কীভাবে হয়, হিসাব সমীকরণ কিভাবে কাজ করে। আমরা এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আসি, কোনো একটি ঘটনা লেনদেন হতে হলে বা হিসাব সমীকরণের উপর যখন কোনো একটি লেনদেন প্রভাব ফেলে, তখন এটা আসলে হিসাব সমীকরণটা কিভাবে, যেমন আমাদের যে একটা হিসাব সমীকরণ আছে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এই হিসাব সমীকরণের উপর কীভাবে লেনদেনটা এর উপর প্রভাবিত হয়, এটা আমরা এখন দেখব। যেমন যদি আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের কোনো প্রভাব ফেলি, তাহলে হয়তো সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ এই সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটার মানে হলো সম্পদ পাশ যেরকম দায় যোগ মালিকানা সত্ত্ব সহ সম্পদের সমান হতে হবে। মানে সম্পদ যদি 5,000 টাকা হয়, দায় যোগ মালিকানা সত্ত্বেও 5,000 হতে। তাহলে আমরা দেখি, যখন আমরা কোনো লেনদেন করব বা যখন আমরা ম্যাথের মধ্যে কোনো লেনদেন পাবো, কোনো এন্ট্রি পাবো, তখন ওই লেনদেনটা আমরা হয়তো যখন হিসাব সমীকরণের উপর আমরা প্রভাব ফেলবো, তখন এটা হয়তো সম্পদে বাড়বে। যদি সম্পদে বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বের দিকেও বাড়বে। অন্যভাবে হতে পারে সম্পদ কমলে মালিকানা সত্ত্বও কমবে, অথবা একটি সম্পদ যদি বাড়ে অপর একটি সম্পদ কমবে। এগুলো সবগুলোর আমরা উদাহরণ আস্তে আস্তে দেখব। প্রথমে আমরা বেসিকটা জেনে নিই। সম্পদ কমলে মালিকানা সত্ত্ব হয়তো কমবে, সম্পদ বাড়লে অপর একটা সম্পদও কমতে পারে, যেন সমতাটা বজায় থাকে। সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, বা মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে দায় কমবে, অথবা দায় যদি কমে, দায় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে, যেন ইকুইটি থাকে, সমতা থাকে। আবার দায় বাড়লে মালিকানা সত্ত্ব, দায় এক পাশের যদি কোনো একটা দায় যদি বাড়ে, অপর একটি দায় কমতে পারে। আবার মালিকানা সত্ত্ব যদি কোনো একটা অংশ যদি মালিকানা সত্ত্ব যদি কোনো একটি অংশ বাড়ে, অপর একটি অংশ কমতেও পারে। যেমন মালিকানা সত্ত্বের 4টা অংশ: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। যদি আয় বাড়ে তো ব্যয় কমতে পারে, ব্যয় বাড়লে আয় কমতে পারে। সো এভাবেই হিসাব সমীকরণের উপরে লেনদেনগুলো প্রভাবিত হয়। এখন আমরা যদি আক্ষরিক অর্থে যদি দেখি, সম্পদ যদি আমরা দেখি, সম্পদের মধ্যে আমরা সাধারণত পাই নগদ টাকা, পাই আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, জমি, দেনাদার। দেনাদার মানে হলো যে আমরা যখন কারো কাছ থেকে টাকা পাবো, প্রথম পক্ষ যখন অপর কোনো পক্ষ থেকে টাকা পাবে, তখন সেটা হবে দেনাদার। অপর কোনো পক্ষ যখন প্রথম পক্ষ থেকে টাকা দাবি করবে বা টাকা পাবে, যেমন আমাদের কাছ থেকে যদি কেউ টাকা পায়, সেটা হবে পাওনাদার। আর যদি আমরা কারো কাছ থেকে টাকা পাই, তাহলে সেটা হবে দেনাদার। মনে রাখা ভালো, দেনাদার হচ্ছে সম্পদ, যেটাকে আমরা চলতি সম্পদও বলে থাকি। আমরা চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, এগুলোতে পরে আসবো। তাহলে দেনাদারটা হলো সম্পদ, পাওনাদারটা হলো দায়। এবার আমরা যদি দায় পাশে আসি, দায়ের পাশে বেশি কিছু নেই। দায়ের পাশে থাকে পাওনাদার, যেটা এখনই বললাম আমরা। থাকতে পারে ঋণ, হতে পারে কারো থেকে ধার নেওয়া ঋণ, বা ব্যাংক থেকে লোন। এগুলো হচ্ছে দায় পাশ। তাহলে এখন আমরা যদি এগুলো দেখি, যে হিসাব সমীকরণ উপর হিসাব সমীকরণ উপরে লেনদেনের প্রভাবগুলো যদি আমরা এবার একটু উদাহরণ সহ দেখি। যেমন সম্পদ বাড়লে হিসাব সমীকরণ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। যেমন নগদে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। যখন 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়, তাহলে এখানে নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এখানে নগদ 5,000 টাকা আমাদের ব্যবসাতে ইনভলভ হলো। 5,000 টাকা আমরা ব্যবসাতে যোগ করলাম। অন্যদিকে যেহেতু মূলধনটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, তাহলে নগদ যেহেতু সম্পদ পাশের অন্তর্ভুক্ত, তাহলে 5,000 টাকা আমরা সম্পদ পাশে অ্যাড করলাম, এবং মূলধন হিসেবে যেহেতু 5,000 টাকা আসছে, সেহেতু আমরা মূলধনের মধ্যে বা মালিকানা সত্ত্বের মধ্যে আমরা 5,000 টাকা যোগ করতে পারি। যেমন মালিকানা সত্ত্বের 4টা অংশ: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। সো 5,000 টাকার নগদ অর্থ দিয়ে ব্যবসা শুরু করা, তাহলে 5,000 টাকা নগদ যেটা সম্পদ, এবং 5,000 টাকা মূলধন হিসাবে আসছে যেটা মালিকানা সত্ত্ব। সো মূলধন পাশে, সম্পদ পাশে 5,000 টাকা নগদে বাড়বে, মালিকানা সত্ত্বের পাশে মূলধনে 5,000 টাকা যোগ হবে। ওকে, তাহলে আমরা প্রথমটা বুঝলাম যে সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব কীভাবে বাড়ে। অনুরূপভাবে সম্পদ কমলে মালিকানা সত্ত্ব বা দায় পাশ কমে। তাহলে এটা আমরা কীভাবে
পারে 5,000 টাকা পাওনাদারকে পরিশোধ, বা কেউ আমাদের কাছ থেকে 5,000 টাকা বা 3,000 টাকা বা 2,000 টাকা পাবে, আমরা তাকে 5,000 টাকা বা 3,000 টাকা আমরা পরিশোধ করলাম। পাওনাদারকে ধরো আমরা 3,000 টাকা যখন পরিশোধ করি, তাহলে কি হয়? যখন একজন আমাদের থেকে পায় 5,000 টাকা বা 3,000 টাকা, 5,000 টাকা ধরো কেউ আমাদের থেকে পাই, তখন এই 5,000 টাকাটা হচ্ছে আমাদের জন্য ঋণ। যখন আমরা ঋণটা দিয়ে দিব, যখন এখান থেকে আমরা 5,000 টাকা দিয়ে দিব, তখন এই 5,000 টাকাটা কমে যাবে, ক্রমান্বয়ে 5,000 টাকাটা কমে যাবে। 5,000 টাকার থেকে যদি আমরা 5,000 টাকা দিয়ে দিই তাকে, তাহলে আমাদের ঋণটা শেষ হয়ে গেল, ঋণটা কমে গেল। ঋণটা যখন কমে যাবে তখন আমরা 5,000 টাকা তাকে দিয়ে দিচ্ছি, তার মানে আমাদের থেকে নগদ টাকাগুলো চলে যাচ্ছে, তার মানে আমাদের নগদ অর্থও কমে যাচ্ছে। তাহলে নগদটা হচ্ছে সম্পদ, তার মানে আমাদের সম্পদও কমছে প্লাস এদিক দিয়ে ঋণও কমছে। তাহলে সম্পদ কমলে মালিকানা সত্ত্ব অথবা দায়, যেহেতু মালিকানা সত্ত্ব এবং দায় পাশ একসাথে সমষ্টি করা, তার মানে মালিকানা সত্ত্ব সম্পদ কমলে মালিকানা সত্ত্ব অথবা দায় কমবে। এটা আমরা অন্যভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে হতে পারে বেতন পরিশোধ, কর্মচারীর বেতন পরিশোধ। যেহেতু আমরা বেতন পরিশোধ করছি, তার মানে ব্যবসা থেকে এটা একটি ব্যয় অন্তর্ভুক্ত হয়েছে। যেহেতু এটা একটি ব্যয়, আমরা এটা খরচের খাতায় উল্লেখ করছি, খরচটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, সো এটা আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ দিতে পারি। সম্পদে নগদ অর্থ থেকে বিয়োগ এবং মালিকানা সত্ত্বে ব্যয়ের অর্থ থেকে বিয়োগ। এবার আমরা আসি 3 নম্বরে, সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, এটা বাড়া কমার জন্য হলো যে যখন আমাদের দায় বা মালিকানা সত্ত্বের কোনো লেনদেন থাকবে না, তখন আমাদের একটা সম্পদ বাড়লে অপর একটা সম্পদ কমবে। যেমন হতে পারে যে নগদে যন্ত্রপাতি ক্রয়, নগদে যদি আমরা যন্ত্রপাতি ক্রয় করি, তখন আমার নগদ টাকাগুলো চলে গেল, কিন্তু যন্ত্রপাতি আসলো, তার মানে আমাদের একটা সম্পদ যন্ত্রপাতি বাড়লো, একটা সম্পদ নগদ অর্থ কমে গেল। তো এক পাশ সম্পদ বাড়লো, অপর একটি সম্পদ কমে গেল। এভাবে আমাদের হিসাব সমীকরণটা বা লেনদেনটা হিসাব সমীকরণের উপরে প্রভাবিত হতে পারে। 4 নম্বরে যদি আসি আমরা, মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে দায় কমে যাবে। এটার যদি আমরা উদাহরণ দিই, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ। যখন আমার কাছ থেকে কেউ টাকা পাবে বা ঋণ পাবে, ওই ঋণটা যখন আমি আমার পকেট থেকে দিয়ে দেবো, ওই ঋণটা কমে গেল। যখন আমার পকেট থেকে দিয়ে দিছি, তার মানে এটা আমার ব্যবসাতে ঢুকাই দিছি। তো ব্যবসাতে যখন এটা ইনভলভ করছি, তার মানে এটা মূলধন আকারে ইনভলভ করছি। সকল লেনদেনের এক একটা হিসাব থাকে। সো এটা এমন না যে আমি এখন দিছি কিছুক্ষণ পরে নিয়ে নিলাম, কিছুক্ষণ পরে নিলে ওটা উত্তোলন খাতা হিসেবে যোগ হবে, যেহেতু এখন বর্তমানে দিছি, সো এটা মূলধন হিসেবে যোগ হবে। কিছুক্ষণ পরে যদি আমি এটা তুলে ফেলি, এটা উত্তোলন হিসেবে যোগ হবে। সো কোনো কিছু ব্যবসাতে কোনো কিছু এমনি এমনি হয় না যে এখন দিলাম না, লিখলাম না, কিছুক্ষণ পরে তুলে নিলাম। কোনো ব্যবসার মধ্যে কোনো হিসাবগুলো এভাবে হয় না। এটা হয় যে এখন দিছি তো এখন এন্ট্রি করলাম, কিছুক্ষণ নিয়ে ফেলছি তো কিছুক্ষণ পরের এন্ট্রিতে উল্লেখ করলাম, বিষয়টা এরকম। তো যখন নগদ টাকাগুলা আমি আমার পকেট থেকে যখন কারোর ঋণ পরিশোধ করে ফেলছি, তাহলে ঋণটা কমে গেছে, দায় কমে গেছে। তো দায় যেমন এই যে এখানে যেমন দায়টা কমে গেছে, দায় যেহেতু কমে গেছে, তো যখন আবার মূলধন হিসেবে যোগ হয়েছে, তো মালিকানা সত্ত্বটা বেড়ে গেছে। দায় কমছে, যেহেতু পরিশোধ করে ফেলছে, দায় কমে গেছে, মালিকানা সত্ত্ব মূলধন হিসেবে এটা যোগ হয়ে গেছে। এবার গেল 4। এবার আসি আমরা 5 নম্বরে, মালিকানা সত্ত্ব যদি কমে দায় তাহলে বাড়বে। সেম এটা হতে পারে যে বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য যখন আমরা ক্রয় করি, তখন কি হয়, ক্রয় বাবদ ব্যয়, যেহেতু আমরা ক্রয় করছি, ক্রয় করলে আমাদের হাত থেকে টাকা চলে যায়, ব্যয় হয়, তাহলে এটা আমরা ব্যয়ের খাতায় উল্লেখ করতে পারি। এবং যেহেতু বাকিতে ক্রয় করছি, সো আমাদের একটা পাওনাদার তৈরি হয়েছে, মানে ঋণ বাড়ছে, ঋণ বেড়ে গেছে, তাহলে মালিকানা সত্ত্বটা কমে গেছে এবং ঋণটা বেড়ে গেছে। আর আমরা যদি 6 নম্বরে আসি, 6 নম্বর প্রভাব হলো লেনদেন হিসাব সমীকরণে এভাবেও প্রভাবিত হতে পারে যে কোনো একটা দায় যদি বাড়ে, অপর একটা দায় কমে যেতে পারে। এর মানে হলো, এটা যদি আমরা একটু উদাহরণ হিসেবে দেখি, অর্থাৎ হতে পারে যে ব্যাংক ঋণ নিয়ে আমি কোনো পাওনাদারকে পরিশোধ করলাম। কোনো একজন মানুষ আমার থেকে টাকা পাবে, উনি আমাকে টাকার জন্য বারবার ফোর্স করতেছে, আমার কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে টাকা নাই। সো আমি একটা ব্যাংক থেকে টাকা নিলাম, ব্যাংক থেকে টাকা নেওয়ার পরে ওনাকে আমি টাকাটা দিয়ে দিলাম। সো আমার কাছ থেকে টাকা পাবে, ওনার ঋণটা আমার কাছ থেকে কমে গেল, কিন্তু ব্যাংক আমার কাছ থেকে নতুন করে আবার টাকা পাবে। সো এক দায় কমছে, অন্য একটা দায় বেড়ে গেছে। এটাই হলো
এভাবে হতে পারে লেনদেনটা যে দায় বাড়লে দায় কমবে, দায়ের এক পাশ বাড়বে, তার এক পাশ কমবে। মোট কথা হলো লেনদেনের এই দুইটা পক্ষ সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব এই দুইটা পাশের ইকুইটি সমান থাকবে, ইকুইলিটি সমান থাকবে, সমতা থাকবে এটা। ঠিক আছে, আমরা এবার যদি একটু কোনো একটা ম্যাথ দেখি। ওকে, আমরা এবার যদি একটু একটা ম্যাথের দিকে যাই তাহলে আমরা দেখতে পারি এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে। যেমন প্রথম এন্ট্রিটা যদি আমরা লক্ষ্য করি, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমরা এখানে দেখেছিলাম 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এটা হিসাব সমীকরণের উপর কীভাবে প্রভাব ফেলে? 50,000 টাকা নগদ অর্থ আমরা সম্পদ হিসেবে যোগ করছি। 50,000 নগদ অর্থ নিয়ে মূলধন নিয়ে আমরা যখন ব্যবসাটা শুরু করছি, তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ। সো সম্পদটা বেড়ে গেছে, নগদ অর্থ যেহেতু আনয়ন হয়েছে, সম্পদ বাড়ছে, নগদ অর্থ বাড়ছে, এই জন্য সম্পদটা বেড়ে গেছে, এই জন্য সম্পদটা হচ্ছে বাড়বে। এবং যেহেতু মূলধন আকারে আনছি, সো মূলধনটা বেড়ে গেছে। সম্পদ নগদ অর্থ মূলধন আকারে আনছি, সো সম্পদ পাশে সম্পদ বাড়ছে, মালিকানা সত্ত্ব পাশে মূলধন হিসেবে আমরা এটাকে বৃদ্ধি করতে পারি। ওকে, আমরা যদি 2 নম্বর এন্ট্রিতে আসি, নগদে 15,000 টাকা ক্রয়। নগদে 15,000 টাকা ক্রয়, এটা হিসাব সমীকরণের উপর কীভাবে প্রভাব ফেলে? নগদ 15,000 টাকা দিয়ে যখন আমরা কোনো পণ্য ক্রয় করব, তখন আমাদের থেকে নগদ টাকাগুলো চলে যাবে, তার মানে আমাদের থেকে সম্পদ চলে যাবে। সম্পদ যখন চলে যাবে তাহলে সম্পদটা কমে যাবে, সম্পদটা কমে যাবে এবং মালিকানা সত্ত্ব কমবে। এখানে মালিকানা সত্ত্ব কীভাবে কমবে? আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা ভাগ আছে, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। আমরা জানি মূলধনটা আমরা সাধারণত মালিকানা সত্ত্বের সাথে যোগ করি, আয়টা যোগ করি, ব্যয় বিয়োগ করি এবং উত্তোলন বিয়োগ করি। তাহলে আমরা যখন ব্যবসায়ের জন্য কোনো কিছু ক্রয় করব, ক্রয় করলে কী হয়? টাকা খরচ হয় বা ব্যয় হয়, তার মানে আমরা ব্যয়ের ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব। সো মালিকানা সত্ত্ব আমাদের কমে যাবে। এখানে সম্পদ পাশ কমছে, মালিকানা সত্ত্ব পাশ কমছে, তার মানে আমাদের সমতা বজায় আছে। এটা বাড়ছে তো এটাও বাড়ছে, সম্পদ বাড়ছে তো মালিকানা সত্ত্ব বাড়ছে, সম্পদ কমছে তো মালিকানা সত্ত্ব কমছে, সো আমাদের সমতাটা বজায় আছে। আমরা এবার 3 নম্বরে যাই। একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা, প্রদেয় হিসাব মানে পাওনাদার, একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা পরিশোধ, অর্থাৎ আমরা একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করলাম। আমরা যদি কোনো পাওনাদারকে টাকা পরিশোধ করি তাহলে আমাদের কি কমে? যেহেতু আমাদের আগে দায় থাকে, 10,000 টাকা দায় ছিল, যখন আমরা 10,000 টাকা পরিশোধ করি তাহলে আমাদের দায়টা কমে যায়, তার মানে দায় কমে। এখন দায় পাশ তো কমে, এটা বুঝলাম। তাহলে প্রদেয় হিসাবকে 10,000 টাকা পরিশোধ করছি, তো এটা তো আর বাকিতে পরিশোধ করি না যে ভাই আমি আপনাকে 10,000 টাকা পরে দিব, আপনি মনে মনে ধরে নেন যে আমি আপনাকে পরিশোধ করে দিছি, এমন তো কিছু না। যেহেতু পরিশোধ করছি, তার মানে আমরা নগদে পরিশোধ করছি, তার মানে নগদ অর্থটা আমাদের কাছ থেকে চলে গেছে, তার মানে সম্পদ পাশটা কমে গেছে। নগদ টাকা, যেহেতু আমরা সম্পদ এখানে পড়ছিলাম, সম্পদ পাশের অন্তর্ভুক্ত হচ্ছে নগদ টাকা। সো যখন আমরা কাউকে নগদে 10,000 টাকা পরিশোধ করে ফেলছি, আমাদের সম্পদটা কমে গেছে, এবং দায়টাও কমে গেছে। যেহেতু আমরা দায় পরিশোধ করছি, আমাদের দায় কমে যাবে, দায়টাও কমে গেছে, সম্পদও কমছে, দায়ও কমে গেছে। ওকে, 3 নাম্বারটা আমরা দেখি। 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এটা আসলে কোনো লেনদেন না। ফরমাইশ প্রদান মানে হলো যে আমরা পণ্য ক্রয়ের জন্য অর্ডার দিছি, তবে আমরা এখনও কোনো টাকা দিই নাই, পণ্য পাই নাই, মানে যার পণ্য তার কাছে রয়ে গেছে, যার টাকা তার কাছে রয়ে গেছে। সো 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটা লেনদেন নয়। তো যেটা লেনদেন না সেটা তো হিসাব সমীকরণে আসার জন্য কোনো কথাই আসে না, এটা আসবেই না। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন মানে হলো যে একটা খরচের উৎস, ব্যয়টা হবে মালিকানা সত্ত্ব, তার মানে মালিকানা সত্ত্বটা কমে যাবে। এবং বিজ্ঞাপন বাবদ যেহেতু আমরা নগদ 2,000 টাকা খরচ করছি, তার মানে নগদ টাকা কমে যাবে, নগদও কমে যাবে, তার মানে সম্পদটাও কমে যাবে এবং মালিকানা সত্ত্ব কমে যাবে। ওকে, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তার মানে আমরা 7,000 টাকা বেতনে ম্যানেজারটা নিয়োগ দিছি, কিন্তু তার এখনও মাসও পুরো নাই, তার এখনও আমরা বেতনে দেওয়া হয় নাই। সো এখানে কোনো লেনদেন সংজ্ঞায়িত হয় নাই। তাকে আমরা যা শুধুমাত্র যে কন্ট্রাক্ট করছি যে ভাই আমি আপনাকে 7,000 টাকা দিব, আপনি আমার ম্যানেজার হিসাবে থাকেন, উনি এখনও ব্যবসায় জয়েন হয় নাই, উনি কোনো টাকাও পায় নাই, সো এটা লেনদেন নয়। ওকে, আমরা যদি এবার এটা দেখি,
এখানে একটা যদি এন্ট্রি দেখি আমরা, 7 নম্বর এন্ট্রিতে আছে ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3000 টাকা উত্তোলন করেছেন। ব্যবসায় থেকে মালিক 3000 টাকা উত্তোলন করছে, এটা হিসাব সমীকরণ আমরা কিভাবে প্রভাবিত করবে? ব্যবসায় থেকে মালিক 3000 টাকা উত্তোলন করছে, যেহেতু ব্যবসায় থেকে 3000 টাকা উত্তোলন করছে তার মানে ব্যবসায় থেকে টাকাটা কমে গেছে। মানে ব্যবসার একটা ফান্ড আছে না, আমার যেমন মূলধনটা হচ্ছে 50,000 টাকা মূলধন, এই মূলধন থেকে যখন আমি 3000 টাকা উত্তোলন করে ফেলবো, 3000 টাকা যখন আমি খরচ করে ফেলবো, নিয়ে ফেলবো, তার মানে তো আমার ব্যবসা থেকে মূলধনটা কমে গেছে। তো মানে নগদ অর্থটা আমার ব্যবসা থেকে কমে গেছে, তার মানে আমাদের সম্পদ পাশটা কমে যাবে, ব্যবসায় এটা সম্পদের উপর প্রভাব ফেলবে। যেহেতু আমাদের কাছ থেকে আমি নগদ অর্থ, আমার ব্যবসায় পুঁজি আছে 50,000 টাকা, আমি নগদ অর্থ নিয়ে ফেললাম 3000 টাকা, তার মানে নগদ পাশ সম্পদ কমে গেল। যখন সম্পদ কমে গেছে, এখন আমরা জানি মালিকানা সত্ত্ব চারটা পার্ট: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে মালিক যখন 3000 টাকা উত্তোলন করছে, তাহলে এখানে মালিকানা সত্ত্বও কমবে প্লাস সম্পদও কমবে। ওকে, মালিকের 8 নম্বর এন্ট্রিতে আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি। আমরা যে ম্যাথটা করতেছি বা আমরা যে হিসাবটা করতেছি, এই হিসাবটা হচ্ছে ব্যবসায়িক হিসাব। যেহেতু এই মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হওয়ার সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক নেই, সো আমরা এটাকে লেনদেন হিসেবে আখ্যায়িত করতে পারি না। ব্যবসায়িক লেনদেন নয়, এটা একটি লেনদেন, বাট এটা ব্যবসায়িক কোনো লেনদেন নয়। সো যেটা ব্যবসায়িক লেনদেন নয় সেটা আমরা ব্যবসায়ের হিসেবে অন্তর্ভুক্ত করব না। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হলো। সেখানে চুক্তি সম্পাদন করা হয়েছে, পণ্য ক্রয়ও করা হয়নি, সো এটা কোনো ঘটনার অন্তর্ভুক্ত নয়। 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হয়েছে। তো যখন আমরা ধারে বিক্রয় করছি, ধারে বিক্রয় করলে আমাদের দেনাদার তৈরি হয়েছে। যখন ধারে বিক্রয় করছি তখন আমাদের কি হয়? ধারে যখন বিক্রি করি তখন আমরা যখন কারো কাছ থেকে টাকা পাবো, তার মানে এটা পাবো, এটা থাক এক জায়গায় আমরা গচ্ছিত রাখলাম যে টাকা পাবো, তার মানে আমাদের দেনাদারটা বৃদ্ধি পেল। দেনাদার কি? সম্পদ, তার মানে সম্পদটা বৃদ্ধি পেল। মানে দেনাদার মানে হলো যে আমি কারো কাছ থেকে টাকা পাবো, তো কেউ যখন আমার থেকে বাকি কোনো কিছু কিনবে, তার মানে আমি তার থেকে টাকা পাবো। টাকা পাবো মানে তো টাকা আজ হোক কাল হোক 1 বছর পর হোক আমি টাকা তো পাবোই, তার মানে এটা একটি সম্পদ আকারে তার কাছে রয়ে গেল। সম্পদ মানে হলো দেনাদার, দেনাদারটা সম্পদ। তো সম্পদ যেহেতু বাড়ছে, সো দেনাদার যেহেতু বাড়ছে, তো সম্পদটাও বাড়ছে। এবং মালিকানা সত্ত্বের বিক্রয় পাবো, যেহেতু আমরা কোনো পণ্য বিক্রয় করছি, আমাদের আয় হয়েছে, আয়টা আমাদের নগদ হয় না, এটা দেনাদার আকারে হয়েছে, কিন্তু আয় তো হয়েছে, আয় হওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে দেনাদার হিসাবে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় হিসাবে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। এভাবে হিসাব সমীকরণের উপরে লেনদেনগুলো প্রভাবিত হয়। এখানে আরও এন্ট্রি আছে, এগুলো সবগুলো সিমিলারই প্রায়, এগুলো আমরা প্র্যাকটিস করলে আমরা জানতে পারবো। ওকে, এরপরে আমরা আসছি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, তাহলে আমাদের এই ছকের মাধ্যমে এন্ট্রিগুলার কোন পাশ কমলো কোন পাশ বাড়লো সেটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, আমরা এই এন্ট্রিগুলা পরবর্তী ক্লাসে দেখব, এবং পরবর্তী ক্লাসে দেখলে এটা আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। সো আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হলো, আমরা এখানে আমাদের সৃজনশীল আছে, ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো যদি আমরা প্র্যাকটিস করি কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় এটা আলাদা করব, এবং হিসাব সমীকরণের উপর এটা কীভাবে প্রভাব ফেলছে, সম্পদ বাড়ছে নাকি মালিকানা শর্ত বাড়ছে নাকি দায় বাড়ছে, এটা আমরা হিসাব করব। হিসাব করার পরে তাহলে আমাদের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা দেখানোটা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।